আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। কাশতে কাশতে গলা ভেঙে গেছে আমার, যে কারণে আমি এই কঠিন স্টোরিটা এক্সপ্লেন করতে চাচ্ছিলাম না, কিন্তু কালকে তোমরা এত করে বললা যে গলার সুর নাকি ঠিক শোনা যাচ্ছে, তো ভাবলাম আমি যতটুকু পারি ততটুকু এক্সপ্লেন করে দিই, অন্ততপক্ষে তোমাদের মাথাটা তো ঠান্ডা হবে। জান পাখিরা, আমি কিন্তু যতখানি পারবো ততখানি এক্সপ্লেন করব। পার্ট ছোট হয়েছে বড় হয়েছে এটা নিয়ে আবার চিল্লাচিল্লি কইরো না। তো সবাই ভালো থেকো, চলো এখন স্টোরিতে ফিরে যাই। আমি বউ কাই ওরফে পলাশ আসগরের বিয়ে করাবো। স্থির কণ্ঠে মৃদু হেসে রূপকথা আসগর কথাটি বলল। তীর বুকের স্পন্দন উল্লেখযোগ্য হারে বাড়ল একটু। এক মুহূর্তের জন্য দম আটকে চেয়ে থাকলো। নেন্সি ওদের কথোপকথনের অধিকাংশটাই বুঝতে পারছে না, অথচ কিছু একটার আগ্রহ পাচ্ছিল। সে উঠল না, নাস্তার ব্যবস্থা করলো না, বসেই থাকলো। লিসাতে নজর তাক করেই চেয়ে আছে। তার গোলাপি ঠোঁট জোড়ায় মৃদু মন্ত হাসি। হাসিটা বাড়িয়ে জিজ্ঞাসা করলো, ঘেন্না লাগছে আমায়? না, এখনো লাগছে না, যেহেতু পুরোটা জানি না। তের চিন্তাধারার উপর ধন্য হয়ে হাসলো লিসা। সেদিন আমার সাথে কথা বলে তোমার আমার উপর অনেক রকমের সন্দেহ কাজ করেছিল, ঠিক না? তে নির্বিকার জবাব দিল, ঠিক বলছেন। আখির ভাবি চাঁদনির কথাবার্তা ওর অবস্থার সাথে না মিলায় তোমার খুব সংকোচ জেগেছিল ভেতরে, ঠিক বলছি? ঠিক বলছেন। মুখস্থ পড়ার মতো কথা বলছে তে। তবে আমার কিন্তু সেই এক দেখায় তোমাকে খুব পছন্দ হয়েছে। সন্দেহ টন্দেহ কিচ্ছু হয়নি, জানো? না, আজ জানলাম। একরোখা তবে শান্ত কণ্ঠে বলল তে। তাহলে কি সালমা খালা কায়ের মা? বোকা তুমি তে। এর জন্যই তো বলা হয় মানুষের বয়স যত বেশি হয়, যে যতদিন বেশি বাঁচে তার অভিজ্ঞতাও তত বেশি। কারণ মানুষ মরার এক মুহূর্ত খানিক আগেও অসম্ভব এক অভিজ্ঞতা অর্জন করতে পারে। তুমি যা জানবে সেটাকে কখনোই চূড়ান্ত ভাবা উচিত নয়। তুমি যতক্ষণ বেঁচে আছো প্রস্তুত থাকবে সম্পূর্ণরূপে সব অভিজ্ঞতার জন্য, যার কোনো ধারণা ছিল না আগে তোমার। পৃথিবীটা বৈচিত্র্যময়। তে কথা বলে না। লিসা এবার শব্দ করে হাসে। আরে বোকা মেয়ে, সালমা খালা যদি কায়ের মা হয় তাহলে আখি তো কায়ের বোন। তাহলে আখি, হ্যাঁ, মেয়েটার ওপর বেশ মায়া জন্মে গিয়েছিল আমার, যদিও মৃত্যুর আগে আমি ওকে দেখিনি। তের ঘাড় মোচড় মেরে উঠল অভ্যন্তরিক উত্তেজনায়। গাঢ় কণ্ঠে সে বলল, এর জন্যই ওই দিন ভার্সিটিতে আখির লাশের সামনে আপনাদের কারো চেহারাই মিল ছিল না। ভাই বোনের চেহারার মিল নেই, পারিবারিক স্ট্যাটাসের সাথে আপনার মিল নেই। আর আখির ভাই সোহাগ, সে কে? সেটাও মিথ্যে, তাই না? সেও কি অভিনয় করেছে? সমস্ত কিছুই বানোয়াট গল্প ছিল, তাই না? লিসা চুপ থাকলো কিছুক্ষণ, তারপর বলল, আখির নাম আখি না, তবে একটা সুন্দর নাম আছে ওই সুন্দর মেয়েটার। তবে ওর ভাই সোহাগ না হলেও ভাই ছিল একটা, যার অবস্থা খুবই করুণ হয়েছিল। তে মানসিকভাবে খুবই বিপর্যস্ত বোধ করছে। পিঠের ব্যথায় সোজা হয়ে বসা দেয়। তার উপর চাপা বিস্ময় এসে দ্বারা টনটন করছে। কিছুক্ষণ মেঝের দিকে ঝুঁকে বসে থেকে তারপর বলল, সালমাকে? লিসা পূর্ণ দৃষ্টি মেলে তাকায় তের দিকে। তুমি কখনোই পতিতালয়ে যাওনি না? ঘুরেও দেখতে যাওনি? যাইনি। ওখানে একটা সর্দারনি থাকে যে মেয়েদেরকে বেচা কিনা করে, কাস্টমার ধরে, মহল্লার সব মেয়েদের দেখভাল করে, লেনদেন করে, মেয়ে জোগাড় করে এসব। সালমা আমার বাবার দাসী, আমার বাবার রেড লাইট আবাসিক হোটেলের সর্দারনি সে। তে চোখ বুজে গাঢ় শ্বাস ফেলল। সে তো আয়া ছিল আমাদের ভার্সিটির। সরি টু সে, কোনো ধারণাই সবার উপর খাটে না। ক্ষেত্র বিশেষ যে কোনো সূত্র নির্দিষ্ট কিছু তত্ত্বের জন্য প্রযোজ্য হয়ে যায়। ঠিক তেমনি ভার্সিটির সব মেয়েরা যেমন তোমার মতো না, আবার সব মেয়েরা ওই সব বেশ্যাদের মতো না। বেশ্যারা পতিতালয়ে থাকে, ওখানকার স্থায়ী সিল মারা। কিন্তু সালমা খালার কাছে হলে থাকা মেয়েদের একটা জোট ছিল, যারা স্বেচ্ছায় কোনো বিনিময় ছাড়া দেহ বিলাতে আগ্রহী। যুবতী বয়স যাকে বলে আর কি। তাদের শরীরের জ্বলন কিছু কিছু পুরুষের চেয়েও বেশি। সেই ক্ষেত্রে তো আমাদের স্বামীরা খুব ভালো, যা করে সরাসরি, কোনো লুকোচুরি নেই। খারাপ লাগছে আমার কথা শুনতে, তবে এটাই বাস্তব। সমাজে তারা খুব ভদ্র মুখোশ পরে ঘুরে বেড়ায়। তে চোখ বন্ধ করে বলল, না,
খারাপ লাগছে না। এর জন্যই কি সে ভার্সিটিতে আয়ার কাজ করত? বাবার দাসী, বোঝনি কথাটা? যেভাবে কাজে লাগাবে লাগতে হবে তাকে। বাবার কাছে আসার আগে 90 দশকের যাত্রাবালার নাচনে আলী ছিলেন, ওখান থেকে বাবা তুলে এনেছেন। তে কেমন করে যেন লিসার দিকে চেয়ে আছে। লিসা তা দেখে হাসে, বলে আমাদের অভিনয়টা কিন্তু খুব নিখুঁত ছিল, সেটা নিয়ে ভাবছো তাই না? তে আপনারটা বেশ কাঁচা ছিল, বাকিদেরটা ঠিকঠাক। চোখ দুটো চঞ্চল হয়ে উঠেছে, এইদিক ওইদিক তাকাচ্ছে বারবার। তে কপালে আঙুল ঘষে মাথা নিচু করে জিজ্ঞাসা করলো, কেন করেছেন এসব? প্রতিভক্তি স্ত্রী আমি, তার আদেশ এবং চাওয়া পাওয়া আমার উপর অবশ্যই পালনীয়। সে আমাকে ভীষণ ভালোবাসে, আর আমি তার জন্য এটুকু করতে পারবো না? জমিনটা একটা হিন্দু লোকের ছিল, হিন্দু লোকটা সেটা বন্ধক রেখে কায়ের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়েছিল। সেই টাকা শোধ করতে পারেনি জমি কায়ের। লোকটা লোকজন ধরতে শুরু করলো, কিন্তু কায় সেখানে একটা আবাসিক হোটেল বানাবে ভেবেই তো হিন্দুকে টাকা ধার দিয়েছিল। লোকটি কান্নাকাটি করলে কি জায়গাটি ছেড়ে দেবে সে? কখনোই না। কিন্তু সব জায়গায় জোর জবরদস্তি করতে নেই, রেপুটেশন বলতেও তো একটা কথা আছে, সুতরাং গল্প বানাতে হলো। এর মাঝে আখি নামের মেয়েটার মার্ডার হয়ে গেল, আর সব গুছিয়ে একটা জোড়া তালির গল্প বানাতে হলো। সেখানে অভিনয় করেছিলাম আমরা কয়েকজন, খুব কষ্ট হয়েছিল জানো। কতগুলো দিন, সারাটা দিন ওই টিনের ঘরে থাকতে হয়েছিল, গভীর রাত হলে বাড়ি ফিরতাম। তে শ্বাস আটকে বসেছিল। দুনিয়াটা আসলেই বৈচিত্র্যময়। একটু ভুল কথা বলেনি লিসা। তার পিঠ ব্যথা কমে গিয়ে মাথা ব্যথা প্রকট হচ্ছিল। হুট করে লিসা বলল, সেদিন রুফটপে তোমার কান্না চিৎকার খুব করুণ ছিল। তে পাথর হয়ে গেল। লিসা তেকে দেখে ঠোঁট কামড়ে হাসে। মেটমেটি হাসে বেশি, অথচ সেগুলো হাসি না, অন্য কিছুই মনে হয়। বলল, এবার আমাকে খুব ঘেন্না লাগছে তাই না? না, পুরোটা শুনিনি এখনো। মূর্তির মতো কঠিন হয়ে গেল তের মুখ। লিসা অবাক হলো, ভুরু জোড়া কুঁচকে ফেললো। তে বলল, ওখানেই ছিলেন আপনি? তোমার বাবার সেবা করছিলাম, তিনি অবশ্য বেহুশ ছিলেন, মেরে জ্ঞান হারা করে ফেলে রেখেছিল। তের বুকটা ছ্যাদ করে ওঠে। কোথা থেকে যেন কঠিন একদলা যন্ত্রণা এসে হৃদযন্ত্রের রক্ত চলাচল বন্ধ করে দিল। নিষ্পলক চেয়ে রইল লিসার দিকে। তে অনেকক্ষণ যাবৎ সোফায় হেলান দিয়ে চুপচাপ বসে রইল। নজর ছিল ছাদের উপর। কাঁদছে না মেয়েটা, যেন নিজের মধ্যকার যন্ত্রণার কষ্টগুলো নিজের ভেতরেই দমিয়ে রাখার চেষ্টা করছে। কিছু সময় পর বলে, কেন করেছেন এসব? তারপর দীর্ঘ নীরবতা। গোমটে এক সন্ধ্যা, 5 জন নারী সামনাসামনি বসে আছে। শুধু ঘড়ির টিকটিক আওয়াজ জানান দিচ্ছে সময় প্রবাহমান, সময় থামে না। নীরবতা কাটিয়ে লিসা মুখ খুলল, সবার বাবা তো আর তোমার বাবা আমজাদ সাহেবের মতো হয় না তে। কিছু বাবা রাজু রাজগড়ের মতো হয়। আমাকে অস্ট্রেলিয়া পাঠানো হলো খুব অল্প বয়সে, স্নাতক শেষ করে ফিরলাম দেশে। বাবা রাজধানী থেকে ফিরলো, রাতে ডেকে বলল, মামুনি আপনাকে আর আমার কাছে রাখতে চাচ্ছি না। আমি তখন লজ্জা পেলাম, বললাম, আমি যাচ্ছিটা কোথায়? বাবা হাসতে হাসতে বলল, কোথাও যেতে হবে না তো, শুধু তোকে আমার কাঁধ থেকে নামাতে চাচ্ছি। এ পর্যায়ে একটু মলিন হাসলো লিসা। বলল, তারপর জানতে পারলাম কাই ভাইয়ের সাথে বাবা বাঁধতে চাচ্ছে আমাকে। পালাতে চাচ্ছিলাম আমি, লুকিয়ে দেশের বাইরে চলে যেতে চাচ্ছিলাম। বাবা কেন এমন চাইলো জানো? বড় চাচার ছেলে কাই ভাইয়া বাবার ব্যবসা সামলাতে সব থেকে দক্ষ, আর তাকে হাতে রাখতে, সম্পত্তি নিজের রক্তের কাছে রাখতে, নিজের ঔরসজাত মেয়েকেও বলে দিতে পারে বাবা শখের সাথে। ওই অবস্থায় তুমি হলে কি করতে তে? বাবাহীন সন্তান হয়ে জীবন কাটিয়ে দিতাম। ওটা তো জারজের পর্যায়ে চলে যেত তে। তুমি অবৈধ স্টার্ট হয়ে পরিচালিত হতে। আপনার বাবার মতো বাবাকে বাবা মানার চেয়ে কি ভালো নয় আমি পিতৃ পরিচয়হীন অজন্মা হয়ে বাঁচবো? উদাস হয়ে পড়ল লিসা। কিন্তু আমি পারিনি। বাবার স্বার্থপরতার কাছে মানসিকভাবে হেরে গিয়েছিলাম। এরপর এই তুমি আমার বাসর ঘরের গল্প শুনবে? তে জবাব দিল না। রূপকথা সোফার উপরে শরীরটা এলিয়ে শাড়ির কুচি উঠিয়ে পায়ের উপর পা তুলে বসলো, দৃষ্টি ছাদে নিবদ্ধ। এত সুন্দর রূপকথা, তার উপর আবার এমন সাজসজ্জা, ঠিক যেন রাজকুমারী লাগছে, অথচ মুখটা কেমন মলিন। কাই ভাইয়াকে একটা বাংলো বানিয়ে দিয়েছিল বাবা, সেখানে কাঁচা গোলাপের বাসরে বসে আছি আমি, মৃত্যুর অপেক্ষা করছিলাম। কাই এলো, হাতে অ্যালকোহল ভর্তি হিপ ফ্লাক্স, ফুলের ওপরে ছেঁচড়ে আছোয়া হয়ে পড়ল। দেরি করার সময় নেই তো তার। ডকডক করে খানিকটা গিলল, তারপর এক টানে আমার শাড়ির প্রান্ত ধরে টান দিল। শাড়ির পাড় ছিঁড়ে কায়ের হাতে চলে গিয়েছিল। জানো, খুব শক্ত হাত, বুঝলে?
তে চুপচাপ তাকিয়ে আছে রূপকথার দিকে। মেয়েটা ছাদের দিকে তাকিয়ে কথা বলছে। সেডিজম বোঝো তে? সেডিস্ট? না, বুঝি না। সেডিজম হলো এমন একটা মানসিক অবস্থা বা যৌন বিকৃতি যেখানে মানুষ সামনের ব্যক্তিটিকে কষ্ট বা যন্ত্রণা দিয়ে আনন্দ পায়। এটি এমন একটি যৌন আকর্ষণ বা অত্যাচার যেখানে ভুক্তভোগীর মানসিক আর শারীরিক যন্ত্রণা দেখে যৌন চাহিদা বাড়ে। ভয়ঙ্কর মানসিক রোগ। সাধারণ পুরুষেরা নারীদের স্পর্শ করে এবং আদরের মাধ্যমে নিজেদের শারীরিক চাহিদা মেটায়। এই রোগে আক্রান্তরা তা করে না তে ধর্মকামী হয় এরা, অর্থাৎ সাধারণভাবে নারী দেহ ভোগ করে এরা সন্তুষ্টি পায় না। নারী দেহের ক্ষত এবং মুখের করুণ কাতরতা এদেরকে যৌন সুখ দেয়, অর্থাৎ এরা নারী শরীরকে অমানসিক আঘাতের মাধ্যমে সুখ পায়। তের ভেতরটা অস্থির হয়ে ওঠে। এই তৃপ্তিটা সেদিন তে রুফটপে কাইয়ের মুখে দেখেছিল যখন তে কাঁদছিল। তে অবাক হয়ে গেল। জঙ্কুক অসংখ্য বার বলেছে কাই পাগল, ওর মানসিক সমস্যা আছে, ওই শালা সাইকো। জয়ামির জঙ্কুক সাধারণভাবে কঠিন সব সত্য কথা বলে, বোঝার উপায় থাকে না। তে কপাল চেপে ধরে। রূপকথা আবারও বলে, আমার শরীরে অনেক দগদগে দাগ আছে, দেখবে তে? তে কিছুক্ষণ চুপ থেকে বলল, এরপর কি হয়েছে? বাসর হলো, যা এতদিন অন্য সব মেয়েরা শুয়েছে তা আমি শুইলাম। চাবুক দিয়ে পেটানো হলো আমাকে। আমার প্রত্যেকটা আত্মচিৎকারে কায়ের মুখে হাসি ফুটছিল। একটা মজার কথা শুনবে তে? তে তাকালো। রূপকথা হাসলো। বাবা আমাদের বাসর ঘরের বাইরে সোফায় বসে ড্রিঙ্কস করছিল। আমার চিৎকারে প্রত্যেকটা ইটের গাঁথুনি কাঁপছিল সেদিন। বাবা খুব শক্ত লোক, তাই না তে? বাবারা এমনও হয়, অবিশ্বাস্য। তের মনে হলো তার সাথে কিচ্ছুই হয়নি। এই দুনিয়ার কোপানলে সে পড়েইনি। উফ, জঙ্কুক কেমন না। তার স্বামী জয়ামির জঙ্কুক কায়ের থেকেও হাজার গুণে সুস্থ। তের মনে হচ্ছে নারী শরীরের সাথে এমন ছিন্ন ভিন্ন কাজ করার থেকেও রাজনীতি করা, গুন্ডামি করা, মার্ডার করাও ভালো। তার স্বামী জয়ামির জঙ্কুক সেক্ষেত্রে খুব ভালো, সুস্থ। হঠাৎ করেই তের মনে শূন্যতা অনুভব করছে। তার স্বামী কয়টা দিন ধরে বাড়িতে নেই। কোথায় আছে সে? কবে ফিরবে? হঠাৎ করেই তের বুকের মধ্যে হাহাকার করছে জঙ্কুককে একটু দেখার জন্য। নিজের মনের চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসলো তে। রূপকথাকে জিজ্ঞাসা করলো, এরপর আমাকে উল্টা করে শক্ত করে খাটের সাথে বাঁধলো কাই দড়ি দিয়ে। তে আর শুনতে চাইলো না। তার ভেতরে অদ্ভুত ধরনের এক হিংস্রতা কাজ করছে, সাথে মেন্টালি ডিপ প্রেশার ফিল করছিল। শরীরটা অবশ হয়ে আসছিল। রূপকথা থামলো না। সারা পিঠে কোনো মাংসাশী প্রাণীর মতো কামড়েছিল কাই, যেন সে খুবলে মাংস খেতে চায়। আমার চিৎকার করা কমে আসলেই তার আঘাতের জোর আরো বাড়ছিল, যেন আমি আরো আঘাত পাই, আরো জোরে জোরে চিৎকার করি, কারণ সে চিৎকার শুনে আর আমার কান্নায় তৃপ্তি পাচ্ছিল। তে হাতটা উঁচু করে ধরে। সে আর শুনতে চাচ্ছে না, নিতে পারছে না। রূপকথা সোজা হয়ে বসে, বলে, তোমার মনে প্রশ্ন জাগে না তে, বাবা কি করে সহ্য করছিল? বাবারা আবার এমন হয় নাকি? তে উঠে দাঁড়িয়ে পড়ল। সে আর নিতেই পারছে না। ঘেমে উঠেছে তার শরীর। তার মনে হচ্ছে সে কোনো ডার্ক ম্যাগাজিন পড়ছে। এই সব বাস্তবে হতে পারে। হাত পা ঘষে ঘষে বসে পড়ল আবার। রূপকথা একেবারে স্বাভাবিক, চোখে মুখে বরফের মতো শীতলতা। মনে হচ্ছে সে খুবই রিল্যাক্স আছে। আপনার তথা কথিত বাবা অর্থাৎ রাজু নাজগরও পাগল। রূপকথা হেসে ফেলল। প্যাডোফিলিয়া বোঝো? বোঝান, আজকে অনেক কিছুই বোঝার আছে আমার। শিশু নির্যাতনের প্রবণতা, অর্থাৎ যা কাই নারীদের সাথে করে, বাবার তা ছোট্ট বাচ্চাদের সাথে করার নেশা আছে। কাই সেক্সুয়াল সেডিস্ট, বাবা প্যাডোফিলিক সেডিস্ট, অর্থাৎ এরা মানুষকে অত্যাচারের মাধ্যমে তাদের আত্মচিৎকারের আওয়াজে তৃপ্তি পায়। নেন্সি পাথরের মতো বসেছিল। এতক্ষণ সে যেন শুধুই ঠাকুর ঘরে সাজিয়ে রাখা মূর্তি। নিঃশ্বাসও ফেলেনি বোধহয়। এবার বিক্ষিপ্ত এলোমেলো একটা শ্বাস ফেললো। পুরো বংশই পাগলের কারখানার শ্রমিক। তে কিছুক্ষণ পর জিজ্ঞাসা করলো, এসব হয়েছে আপনার সাথে? আর আপনি কি করেছেন? করিনি বলছো? অনেক কিছু করেছি। আমি যা করেছি তা নিতে পারবে তুমি? আমি কি করেছি তা জানো তুমি? তে স্থির ভাবে চেয়ে থাকলো। রূপকথা বলল, মানুষ ব্যথার কাছে খুব স্বার্থপর হয়ে যায় তে, যে কোনো ভাবে সে নিষ্কৃতি চায়। আমিও তাই করেছি। তার জন্য এমন সব নোংরা কাজ করেছি যার ক্ষমা নেই।
কাই যা বলতো শুনতে শুরু করলাম। শর্ত, আমার কাছে আসবে না, আমাকে স্পর্শ করবে না। হাজারো রাত নিজের ঘরে বসে অন্য মেয়েদের মরণ চিৎকার শুনতে শুনতে আমি জানোয়ার হয়ে গেছি। কিচ্ছু মনে হতো না, শুধু মনে হতো আমার সাথে তো হচ্ছে না, আমি তো বেঁচে গেছি। শরীরের ব্যথাগুলো আর ওই সব নরকীয় রাতের কথা মনে পড়তেই আমি আরেকটা পলাশ আসগর হয়ে যাই। নিজেকে ওই জাহান্নাম থেকে বাঁচাতে সব কবুল। তে আন্দাজ করে ফেলেছে অনেক কিছুই। রূপকথা আবারও বলে, কাইকে সুস্থ করার জন্য চেষ্টা করেছিলাম জানো। নিজের রূপে আর দেহে আকৃষ্ট করতে চাইতাম, যেমনটা স্বাভাবিক পুরুষরা হয়। বাবা রাজধানীতে থাকতো, বাড়ি ফাঁকা। ওর চোখে পাগলামির নেশা দেখলে নিজেকে বাঁচাতে ওর কাছে গিয়ে ঘেঁষতাম, চুমু খেতাম, স্বাভাবিকভাবে উত্তেজিত করার চেষ্টা করতাম। কিন্তু দিন শেষে আরেকবার ওর পাগলামির শিকার হতাম। এমনও হয়েছে গত রাতে বেহুশ করে ফেলে রেখেছে আমাকে। আমি উঠতেও পারছিলাম না, নিজেই ডক্টর এনে চিকিৎসা করিয়েছে। কাঁচা ঘা, তার উপর সেই রাতে আবার ঝাঁপিয়ে পড়েছে একটা পাগলের সাথে। দিনের পর দিন থাকতে থাকতে আর এসব দেখতে দেখতে আমি নিজেও পাগল আর হিংস্র হয়ে উঠলাম। নিজের জায়গায় অন্য মেয়েকে ছেড়ে দিতে মন চাইতো, তবুও নিজেকে বাঁচানোর লোভ সংবরণ করতে পারিনি। নেন্সির চোখ ভিজে উঠল এ পর্যায়ে, হাত পা তরতর করে কাঁপছে। এক ফোঁটা পানি তার কোলের ওপরে পড়লো। একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের মুখে যা শুনেছে তা সহ্যের সীমা অতিক্রম করে যাচ্ছে। তে জিজ্ঞাসা করলো, আপনি সেদিন ওই বাড়িতেই ছিলেন যখন আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল? রুফটপের পাশের রুমটাতেই আমি ছিলাম। আনমনা হয়ে বলে উঠল কথাটি রূপকথা। আর আখি, ওর নাম আখি না। ওই মেয়েটাকে যা করা হয়েছে এই বাড়িতেই করা হয়েছে। তাই ভাগে পেয়েছে শেষে এই বাড়িতে এসে। তের শরীরটা অসাড় হয়ে উঠল। তাদের কথার মাঝখানে বারবার নিস্তবতা নেমে আসছিল, আবার শুরু হচ্ছিল। দাসী দুটো একেবারে স্বাভাবিক, খুব পরিচিত ঘটনা শুনছে যেন রূপকথার মুখে। চট করে একটা হিসাব মিলালো তে, দামি হিসাব। শাহানার জরাউতে টিউমার। সে জানে এই অবস্থাতে স্বামীর সঙ্গ চায় না মহিলারা, পারে না, ডক্টরের নিষেধ থাকে। তাছাড়া সহ্য করতে পারারও একটা বিষয় থাকে। হঠাৎ করেই হুমায়ুন পাটোয়ারির হাস্যোজ্জ্বল চেহারাটা মনে পড়ছে তের। শরীরটা সঙ্গে সঙ্গে ঝিমঝিম করে ঝাঁকুনি দিয়ে উঠছে তের। তে এটা ভেবে সব সময় নাক সিটকাতো। এই রকম খারাপ পুরুষের বাড়ির লোকরা কি করে, বউরা মেয়েরা কি করে? তারা কি তাদের পুরুষদের আটকে রাখতে পারে না? এই ধারণাটা এত বাজে ভাবে হারাবে তা জানতো কে? সে নিজেও তো এতগুলা দিন এই বাড়ির বউ হয়ে এসেছে, পেরেছে নাকি ওই স্টোর রুম পেরিয়ে কাঠের দরজাটি ভেদ করতে, অথবা বাগানের পেছনে পাঁচিলের কাছের ওই লোহার গেটের ভেতরে ঢুকতে, ইউনুর বিরুদ্ধে বলতে, জঙ্কুককে থামাতে? বরং সে নিজেই তো অবরুদ্ধ বন্ধী। রূপকথারা কি এভাবেই মরতে মরতে বেঁচে আছে? আচ্ছা, এসব পুরুষদের সঙ্গীরা সবাই কি এমন শিকার, নাকি ব্যতিক্রম আছে? তে রূপকথাকে বলেছিল, কাই কি ঘুমায় না? রান্নাঘরে কি বটি ছুরি থাকে না? হাতেই তো আছে আপনার। রূপকথা হেসেছিল। কেবলমাত্র কায়ের একটা মানসিক রোগের ব্যাপারে শুনেছ, আর কত আছে? সে কি মানসিক রোগের ফ্যাক্টরি? স্বাভাবিক মানুষের মতো ঘুম আসে না ওর, অর্থাৎ শরীরে স্বাভাবিকভাবে ঘুমিয়ে পড়ার হরমোন মেলাটোনিন ক্ষরণ হয় না দেহে। আর্টিফিশিয়াল মেলাটোনিন পুশ করতে হয় দেহে, এরপর ঘুমায়, সেটাও নির্দিষ্ট রুমে গিয়ে। আপনি ফেরাউনের ঘর করছেন রূপকথা। আসিয়া বলে লজ্জিত করো না তে। মা আসিয়ার মতো ইমানি জোর নাই আমার, আর না আছে প্রতিবাদের ক্ষমতা। তবে তোমার ভাগ্য আমার থেকেও হাজার গুণ ভালো তে। তোমাকে দেখে এই মুহূর্তে খুব হিংসা হচ্ছে। কেন জানো? তোমার কাছে, জয় আমির জঙ্কুক কাছে বেঁচে গেছো তুমি তে। এখন হয়তো বলবা সে তো গুন্ডা, তবে রাজনীতিতে সব সই। থেমে থেমে আরো অনেক কথা হয়েছে ওদের মধ্যে। হঠাৎ করেই তে নিষ্ঠুরের মতো জিজ্ঞাসা করলো, আপনি এখানে এসব জানাতে এসেছেন আমায়? কি বাবদ? ওকালতি রক্তে জড়িয়ে আছে তোমার? না না, সন্দেহ ভালো, বিশ্বাস করার নয় কাউকে। শব্দটা ভীষণ সস্তা লাগছে আজকাল, জানেন? লাগারই কথা। এমনিতেই সচেতন তুমি আরো হচ্ছ। কায়ের সাথে দেখা হয়েছে কয়টা দিন কেটেছে তোমার? তে অবাক হলো। রূপকথা তাও জানে। তে বলল, বেশ অনেক দিন। এরপর আর বের হওনি? বিয়ের পরে তো ভার্সিটিতেই যেতে দেওয়া হয়নি। থার্ড ইয়ারের ক্লাস শুরু হয়ে গেছে কয়দিন হলো। বন্ধী জীবন যাপন করছি আপাতত। বাহিরে না বের হওয়াটাই ভালো, এটাই জানাতে এসেছিলাম। কোনো স্বার্থ টার্থ নেই বলতে পারো, তোমার নিজের অর্জন। তোমাদের মতো মানুষদেরকে এড়িয়ে চলা মুশকিল, বুঝলে? জয় আমির জঙ্কুককে জিজ্ঞাসা করলে সে যদি বলে কখনো, তাহলে বুঝবে। আর পাঁচটা মেয়ের মতো না তুমি, যেটা তোমার চোখের দিকে তাকালে খুব সহজেই বোঝা যায়। ব্যতিক্রমদের সাথে আচরণটা ব্যতিক্রম লেভেলের হয় সচরাচর। আমি
তাই করছি। সাবধানে থাকো, কাই তোমাকে ছাড়বে না। জঙ্কুক নামের ঠালে বাধা পড়ে আছো এ বাড়িতে। জঙ্কুক কতটা প্রোটেক্টিভ কিংবা তোমাকে কতটা প্রোটেক্ট করে রেখেছে সেটার ধারণা নাই তোমার। তুমি একা একটা নারীদের মতো আচরণ করবা। কারোর সাথে লড়াই করা, যুদ্ধ করা তোমার কর্ম না। আর সে যদি হয় জীবন সঙ্গী, বিশ্বাস করো স্বামী যতই খারাপ হোক তার প্রতি ভালোবাসা টান অন্য 8-10টা নারীর মতোই আছে আমার। আমার স্বামী কত সুদর্শন দেখেছো, দেখলে দেখতে ইচ্ছা করে। কিন্তু কষ্ট একটাই, তার আচরণ স্বাভাবিক পুরুষদের মতো না। কিন্তু তোমার বেলায় ব্যতিক্রম। তোমার একটু পরিবর্তনে একটা সুখের সংসার হতে পারে তে। সব জায়গায় যেমন সততা খাটে না, তেমন ওকালতিও খাটে না তে। নিজেকে একটু প্রশ্ন করে দেখো তে, তুমি কি দুর্বল হওনি তোমার বরের প্রতি? হয়েছো। এই তো আমি স্পষ্টই তোমার মনের কথা বুঝতে পারছি। মনে মনে শুকরিয়া আদায় করছো। পলাশ আসগরের থেকেও জয়ামির জঙ্কুক হাজার গুণে সুস্থ, এটা ভেবে। তাই বলবো, জঙ্কুক যেমন ঢাল হয়ে তোমাকে আগলে রেখেছে, তুমিও তেমন জঙ্কুকের বক্ষ পিণ্ডে নিজে থেকেই রয়ে শুয়ে থেকে যাও। বাহিরের জগৎ তোমার জন্য ভালো না, কাই তোমাকে ছাড়বে না। তাছাড়া বহু লোক আছে জঙ্কুকের সাথে সম্পর্কিত হিসাবে তোমার ক্ষতি করার। শেষমেশ একটা কথাই বলবো, সিংহের গুহায় থেকে সিংহের সাথে যুদ্ধ করতে যেও না তে। এখনো কিন্তু তেমন কোনো বড় ক্ষতি হয়নি তোমার তে। রূপকথা অনেক সময় ধরে তেকে অনেক ভাবে অনেক কিছু বোঝালো। তারপর রূপকথা চলে গেল। তের মস্তিষ্কে কি ঢুকেছে রূপকথার কথাগুলো, নাকি সে বুঝতে পারে নাই, নাকি ইচ্ছা করে বুঝতে চাইছে না, নাকি বোঝার পরেও ভেতরের জিদের কাছে সমস্ত কিছু আড়াল করে দিচ্ছে। তবে তে এটা বুঝলো সে অনেকটাই ব্যাকআপ পেয়েছে জয়ামির জঙ্কুকের কাছে। তে বুঝতে পারলো জঙ্কুকের ফিরতে আরো কয়টা দিন দেরি হবে। তে ভাবলো এই ফাঁকে যদি একটু বাবার বাড়িতে ঘুরে আসা যায়। ভাবি অসুস্থ, অন্তিমটা কি করছে কে জানে, আম্মুকে দেখতে ইচ্ছা করছে তার খুব। তেকে অবাক করে দিয়ে পরদিন সকাল 11টায় পাটোয়ারি বাড়ির দরজায় অন্তিম এলো। তে ভাবেনি এমনটা। মলিন হাসি ছেলেটার মুখে, হাতে 2টা মিষ্টির প্যাকেট, ছোট 2টা অসময়ের তরমুজ, ব্যাগ ভর্তি অনেক রকম খাবারের পাত্র। নিশ্চয়ই রাবেয়া বেগম তৈরি করে পাঠিয়েছে। তের কাছে অদ্ভুত লাগছে। অন্তিম ছোট বোনকে দেখতে এসেছে, সাথে এনেছে কুটুম বাড়িতে আসার ঐতিহ্য। তা দেখে তে একটু হাসলো। অন্তিম খুশি হলো। এই হাসিটুকু দেখা হয়নি বোনের মুখে অনেক দিন। তে বুঝতে পারছে না তার কি করা উচিত। তার বাবার কথা খুব মনে পড়ছে। আজকে ভাইয়ের সাথে বাবা থাকতে পারতো না কি? বুকের ভেতরটা হাহাকার করে উঠলো তার। ভোলাই যাচ্ছে না বাবাকে, তবুও খোদা তালার নিষ্ঠুরতা। নেন্সি খুব যত্ন করলো অন্তিমকে। দুপুরে না খেয়ে যেতেই দেবে না, এত সব কিছু আনার জন্য ধমকালো। তে কিছুই করলো না, যা করা নেন্সি করলো। সব দিক নেন্সি সামলিয়েছে, যেন সে নিজের ভাইকে আপ্যায়ন করছে। যাওয়ার সময় অন্তিম আচমকাই বোনের হাত ধরলো। অদ্ভুত কণ্ঠে বলল, ক্ষমা করেছিস না? ধরেও তো রাখিনি, তুই এসেছিস, খুশি হয়েছি আমি। ভাবি ভালো আছে আম্মু? অন্তিম একটা শপিং ব্যাগ তের হাতে ধরিয়ে দিয়ে বলল, সুদ বা অনৈতিকতা নেই একটুও আমার খাটুনির আয়। ফুড ডেলিভারির কোম্পানিতে চাকরি করছি আমি, ড্রাইভারের। তে চেয়ে রইল অন্তিমের দিকে। কত বদলে গিয়েছে তার ভাই, ঠিক 5-7 বছর আগের ভাই। অন্তিম তের চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুই ভালো আছিস তে? ভালো নেই। কথাটি বলে মলিন হেসে চেয়ে থাকে তে। অন্তিম হাসে। ভাগ্যের পরিহাস। জানি না তো, তুই বলতে পারিস কি ঘটে গেল এসব? দুই ভাই বোনের বিদায়ের পর্বটাও অদ্ভুত ছিল। অন্তিমকে এগিয়ে দিতে গেল না তে, অথচ যেই না সিঁড়ি বেয়ে নেমে গেল, তে দৌড়ে গিয়ে সিঁড়ি ঘরের জানালা খুলে দাঁড়ালো। রাস্তায় দেখা যাচ্ছে অন্তিমকে হেঁটে হেঁটে যাচ্ছে। যতদূর দেখা গেল চেয়ে রইল। পেছনে এসে দাঁড়ালো নেন্সি। সে গতকাল রাতে সারা রাত তের জীবনের গল্প শুনেছে। তে দুপুরে গোসলের পর পরেছে ভাইয়ের আনা সেই পোশাকটি। সে বুঝতে পারলো ভাবি বানিয়েছে নিজের হাতে। মার্জিয়া টুংটাং দর্জির কাজ করে, ভালোই পারে। তে বরাবর আয়নার সামনে গিয়ে নিজেকে দেখছে। বাবার বাড়ি থেকে আসা প্রথম উপহার। হুমায়ুন পাটোয়ারি শাহানাকে নিয়ে ফিরেছে বিকালের দিকে। তে সামনে গেল না। তার মনে হচ্ছিল ও বমি করে ফেলবে, নয়তো হাত রক্তে ভিজে উঠবে। দিনে দুপুরে রক্তে হাত ধুতে নেই। তার হাত তো আর ইউনোর মতো দক্ষ না। রোজ বেসুজি আর বেসুজির মেয়ে হসপিটালে একা ছিল। নেন্সি সন্ধ্যার পর বের হয়ে গেল ক্লিনিকের উদ্দেশ্যে। রোজ একা একা ওদের দুজনকে সামলাতে পারবে না। বেসুজির বর সীমান্ত নিখোঁজ, এই নিয়ে চারদিকে তোলপাড় চলছে। পুলিশ ফোর্স নিয়ে চারদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে তাকে।
সাবেক মেয়র সাহেবের বড় বোনের ছেলে ছিল সীমান্ত। তাকে খুঁজছে পুলিশ অস্থির হয়ে। থেকে একটা বিষয় খুব আশ্চর্য করছে, নেন্সির ফুফাতো ভাই লাগে সীমান্ত। সেক্ষেত্রে ফুফাতো ভাইয়ের মৃত্যুতে নেন্সির কোনো হেলদোল নাই। এক ক্ষেত্রে হওয়ার কথাও না। যে কাজটি করেছে তার ফুফাতো ভাই, তাকে তো ক্ষমা করার কোনো প্রশ্নই আসে না। উল্টো কি নিখুঁত ভাবে ইউনোকে আঁকড়ে ধরে তার সংসার করছে। আশ্চর্য হয় তে। সাবেক মেয়র ইউনোকে সন্দেহ করেছে, তবে ক্ষমতার জোর নাই, তাই কিচ্ছু করতে পারে নাই। ইউনোকে কল করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে বলেছে তার কাছে এসেছিল ঠিকই, তবে চলে গিয়েছে 10 মিনিট পরে। এরপরে আর দেখা হয়নি। সে মেয়র মানুষ, তাছাড়া দাপট আলাদা। প্রশাসনের কর্মকর্তারা তেমন ভাবে জোর দিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারল না। তে তার রুমের দরজা এশার আজানের পরেই আটকে দিল। তার মনে কিসের শঙ্কা জেগেছে। হুমায়ুন পাটোয়ারির মুখটা মনে পড়তেই বুকের মধ্যে ছ্যাদ করে উঠছে। শরীরে এক প্রকার শিহরণ টের পাচ্ছে। রাতে খাবার খেতেও রুম থেকে বের হলো না তে। শাহানা কতবার ডাকলো, নামাজ পড়ে খেয়ে নেবে বলে কাটিয়ে দিল। এত বড় বাড়ির মাঝে ওরা মাত্র 3 জন, তার উপরে তে একা। গাটা শিরশির করছে। এই মুহূর্তে বুকের মধ্যে জঙ্কুকের জন্য হাহাকারটা বেড়ে যাচ্ছে তের। বেড সাইডের টেবিলের উপরে পড়ে আছে জঙ্কুকের কাজু বাদামের পাত্রটা। সারা ঘরের দেয়ালে ছোট ছোট ছবি টাঙানো। ঘরের মধ্যে পায়চারি করতে করতে বারবার সেসবে চোখ পড়তেই অন্তরাত্মা পুড়ে উঠছে। আখির লাশটাও চোখের সামনে থেকে সরছে না। বহুদিন ভুলে ছিল, তা তাজা হয়েছে। ত্বকের নিচের মাংসপেশিতে কেমন এক অস্বস্তি বোধ করছে উত্তেজনায়। তের হাত পা থরথর করে কাঁপছে। জঙ্কুকের কথা বারবার মনে পড়ছে। জঙ্কুক কি তাকে ছাড়া অন্য নারীকে স্পর্শ করতে পারে? করেছে? তে ভাবতে পারছে না। বুকে অসম্ভব যন্ত্রণা হচ্ছে। মাথার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সে কি করবে যদি জঙ্কুক এমনটা করে? অস্থির লাগছে তের। ভাবতে পারছে না কিছু। পায়চারি করছে পুরোটা রুম জুড়ে। আর বারবার জঙ্কুকের ছবির সামনে গিয়ে দাঁড়াচ্ছে। জঙ্কুকের ছবির দিকে তাকিয়ে 2 হাত মুষ্টিবদ্ধ করে তে ওয়াদা করে ফেলেছে মনে মনে, জঙ্কুক যদি আখির শরীরের একটা ক্ষতর জন্য দায়ী হয়, এক কোপে ধর থেকে মাথাটা আলাদা করে ফেলবে জঙ্কুকের। তারপর নিজেকে শেষ করে ফেলবে। পর মুহূর্তেই তে ভাবলো, আর যদি হুমায়ুন পাটোয়ারি কিংবা ইউনো কাই হয় তখন সে কি করবে? ওরা তো তার হাতের বাহিরে। কিন্তু তাদের তো ঘরে বউ আছে। তারা কি তের মতো চিন্তা ভাবনা করবে? করতে পারে না। রাত তখন 1টা বাজে। তে তখনও উদাস পায়ে ঘরের মেঝেতে পায়চারি করছে। হুমায়ুন পাটোয়ারিকে নিজের সন্দেহের ওপর ওর ভয় লাগছিল। অন্য কেউ হলেও হতো। মামা শ্বশুর মানুষটা যদি নোংরা হাত অল্পই বাড়ায় ওর দিকে, তের গাটা মির্কি রোগীদের মতো কেমন কাঁপুনি দিয়ে উঠে। নিস্তব্ধ অবরুদ্ধ রাত। ঘরের জানালা দরজা সব বন্ধ। তবুও তের মনে হচ্ছিল কেউ যেন এই দরজা ভেঙে এসে তার দিকে হাত বাড়াবে। তে এই ভয়টা প্রথম অনুভব করছিল কায়ের রুফটপে। হঠাৎ করে জানালার বাহিরে গংরানির শব্দ হতেই তের মস্তিষ্কটা সজাগ হয়ে ওঠে। কোনো মানুষের চাপা ঘস ঘস আওয়াজ। গাটা ছমছমে লাগছিল তের। কেউ যেন কোনো জীবন্ত কারো রক্ত পান করছে। জঙ্কুকের রুমটার সদর দরজার শুরুর দিকেই। বাড়ির গঠনটাই আজব। বাহিরে একরকম, ভেতরে অন্যরকম। তের মনে হচ্ছে নিচ থেকে গংরানির বা ধস্তাধস্তির আওয়াজ আসছে। পরে ভাবলো তে বন্ধ রুমে বাতাসের ঘাটতির কারণে বোতা আওয়াজ কানে আসছে। দোতলার সদর দরজায় টোকা পড়লো একবার। তে সজাগ হলো। এই মাঝরাতে কে এসেছে? জঙ্কুক? জঙ্কুক তো মাঝরাতেই আসে। দ্বিধায় ভুগতে ভুগতে একটা সময় জঙ্কুকের ড্রয়ার খুলে পছন্দ মতো একটা ড্যাগার হাতে তুলে নিল। ছোটখাটো একটা অস্ত্রাগার বটে জঙ্কুকের রুমটা। দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছে তে মিনিট 5 মতো। ওপাশ থেকে মন মতো জবাব পেল না। যতবারই জিজ্ঞাসা করলো কে, প্রতিবারই অস্পষ্ট সুরে শোনা গেল খোলো। জঙ্কুকের তুমি সম্বোধন করা ব্যাপারটি গোলমাল তৈরি করছে তের মনে। এত সময় ধরে দরজার বাহিরে দাঁড় করিয়ে রাখলে জয়ামের জঙ্কুক তো কখনোই তুমি ডাকবে না, বলবে ওই শালির মেয়ে দরজা খোল। সো জান পাখিরা, অন্ধকারের শিকারি তো পেয়ে গেলে। এখন তো অনেক খুশি তোমরা। বাহিরে প্রচুর ঝড় বৃষ্টি, এর থেকে বেশি ভয়েস রেকর্ড করা সম্ভব হচ্ছে না।